হ্যালো এভরিওয়ান, ম্যাট্রিক স্টাডি সেলে তোমাদেরকে ওয়েলকাম। আজকের ক্লাস এমসিকিউ অন ইকোনমিক্স অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি। ইকোনমিক্স আর ইন্ডিয়ান ইকোনমি বেসিসে কিছু এমসিকিউ প্রোভাইড করেছি, আর এই এমসিকিউগুলো ডিসকাস করে দিচ্ছি। আজকে সেট ওয়ান, ফার্স্ট সেট। এই কোশ্চেনগুলো স্পেশালি ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 2021-এর জন্য তৈরি করেছি। চলো দেরি না করে শুরু করি। ফার্স্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ আর্লিয়েস্ট রিজিওনাল প্ল্যানিং এক্সারসাইজ ইন ইন্ডিয়া? সব থেকে পুরনো বলা যেতে পারে, নিচের যে চারটি অপশান রয়েছে সেই চারটের মধ্যে। ফার্স্ট অপশান এ, ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনাল প্ল্যান। ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনাল প্ল্যান, ভারতের যে জাতীয় রাজধানী রয়েছে দিল্লি, এখন নিউ দিল্লি বলা যেতে পারে, তো সেই রাজধানী অঞ্চলকে ডেভেলপ করার জন্য এই প্ল্যানটা তৈরি করা হয়। কোথায়? দিল্লিতে, ইউনিয়ন টেরিটরি বলা যেতে পারে। তো ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনাল প্ল্যান, সালটা দেখে নিই, 1985। 1985। নেক্সট অপশান কি রয়েছে? দণ্ডকারণ্য প্ল্যান। ওড়িশা আর ছত্তিশগড় মিলিয়ে, ওড়িশা রাজ্য আর ছত্তিশগড় রাজ্য মিলিয়ে দণ্ডকারণ্য একটা জায়গা রয়েছে। সেই দণ্ডকারণ্যকে ডেভেলপ করার জন্য এই প্ল্যানটা তৈরি করা হয়, দণ্ডকারণ্য এরিয়া প্ল্যান। তাহলে জায়গাটা বা স্টেটটা লিখে দিই, ওড়িশা, বা তোমরা লিখে নাও ছত্তিশগড়। আচ্ছা, এর সালটা দেখে নিই, 1958। 1958 দণ্ডকারণ্য এরিয়া প্ল্যান। আচ্ছা, এবার নেক্সট অপশান কি আছে দেখে নিই। অপশান সি, দামোদর ভ্যালি প্রজেক্ট। দামোদর ভ্যালি মানে দামোদর নদের ওপর, যে দামোদর নদের ওপরে পাঞ্চেত ড্যাম যাকে বলা হয়, পাঞ্চেত ড্যামে একটা বাঁধ তৈরি করা হয়, বা কি বলা যায়, হ্যাঁ, বাঁধ তৈরি করা হয়, ড্যাম তৈরি করা হয়, ডিভিসি যাকে আমরা বলে থাকি, যেখানে দামোদর ভ্যালি কর্পোরেশন এইটাকে হ্যান্ডেল করে। তো ওয়েস্ট বেঙ্গলের দামোদর ভ্যালি প্রজেক্ট, এর সালটা হচ্ছে 1948। 1948। নেক্সট, ভাকরা নাঙ্গাল প্রজেক্ট। ভাকরা নাঙ্গাল হচ্ছে হিমাচল প্রদেশে ভাকরা নাঙ্গাল ড্যাম। সেই ভাকরা নাঙ্গাল প্রজেক্ট কবে শুরু হয়েছিল? 1970, 1970 সালে। তাহলে তোমরা ফার্স্ট অপশান দেখতে পাচ্ছ, 1985 ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনাল প্ল্যান। সেকেন্ড, দণ্ডকারণ্য প্ল্যান 1958। থার্ড, ওয়েস্ট বেঙ্গলে দামোদর ভ্যালি প্রজেক্ট 1948। লাস্ট, হিমাচল প্রদেশ 1970। তাহলে বুঝতেই পারছো, আর্লিয়েস্ট কোশ্চেন চেয়েছে 1948। সালগুলো দিলাম কারণ এক্সামে সাল দিয়ে কোশ্চেন আসতেই পারে, কবে শুরু হয়েছিল, চারটে সাল দিয়ে দিতে পারে যে কোনো একটা প্রজেক্ট তুলে। তো সেই জন্য সালগুলো দিয়ে দিলাম আর স্টেটগুলো দিয়ে দিলাম। তো এই হলো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে দামোদর ভ্যালি প্রজেক্ট 1948। ওকে, নেক্সট কোশ্চেন, IUCN, দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, হেডকোয়ার্টার ইজ, IUCN এর হেডকোয়ার্টার কোথায়? এখন বলে রাখি যে এই কোশ্চেনটা জিওগ্রাফিরও হতে পারে। ইকোনমিক্সের কেন দিয়েছি, যেহেতু ইকোনমিক্স ন্যাচারাল রিসোর্সের সঙ্গে একটা বন্ডিং আছে, তাই এটা দিয়ে দিয়েছি। আমি জাস্ট সাফেল করে কোশ্চেন তুলে চুজ করেছি, দিয়ে দিয়েছি। তো তোমরা জেনে রাখো, জেনে রাখার কোনো ক্ষতি নেই, যত জানতে পারবে তত ভালো। তো IUCN এর হেডকোয়ার্টার কোথায়? এখানে চারটে অপশান আছে, আমি অ্যান্সারটাই বলে দিচ্ছি। IUCN এর হেডকোয়ার্টার কোথায়? তাহলে আমরা অ্যান্সার করব গ্ল্যান্ড, সুইজারল্যান্ড। গ্ল্যান্ড, সুইজারল্যান্ড। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, IUCN এর হেডকোয়ার্টার তো সুইজারল্যান্ড বা গ্ল্যান্ড, কিন্তু IUCN যখন এস্টাবলিশড হয়, 1948-এ IUCN এস্টাবলিশড হয়, তখন কিন্তু তার হেডকোয়ার্টার ছিল, বা মানে হেডকোয়ার্টার না, যখন এস্টাবলিশড হয় সেই সময় এটা ফ্রান্সে এস্টাবলিশড হয়েছিল। কোথায় এস্টাবলিশড হয়েছিল? ফ্রান্সে। 1948-এ ফ্রান্সে এস্টাবলিশড হয়েছিল। ওকে, কিন্তু অ্যান্সার হবে, হেডকোয়ার্টার অ্যান্সার হবে গ্ল্যান্ড, সুইজারল্যান্ড। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য ফার্স্ট এভার ন্যাশনাল হেলথ পলিসি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়াজ লঞ্চড ইন দ্য ইয়ার। ন্যাশনাল হেলথ পলিসি, এটা একটা স্কিম। ইকোনমিক্সে অনেকগুলো স্কিম পড়বো আমরা, অনেক সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক রকমের ভ্যারাইটিস অফ স্কিম রয়েছে, যোজনা রয়েছে, প্রোগ্রাম রয়েছে, বিভিন্ন রকম প্রোগ্রাম রয়েছে, তো সেই সম্পর্কে আমরা পড়বো। তো ফার্স্ট এভার ন্যাশনাল হেলথ পলিসি অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়াজ লঞ্চড ইন দ্য ইয়ার 1983। 1983 অপশান বম্বে। তারপরে অবশ্য রিপিট হয় 1991, 2002-তে রিপিট হয়। ঠিক আছে, ফার্স্ট লঞ্চ হয়েছিল 1983-তে। ওকে, আশা করছি এই তিনটে কোশ্চেন বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন,
Question number 4. Which of the following is not included in the asset of commercial bank in India? কমার্শিয়াল ব্যাংকের অ্যাসেট কি? কমার্শিয়াল ব্যাংকের অ্যাসেট মানে সম্পত্তি কি কি অপশান দিয়েছি? অপশান এ অ্যাডভান্সেস, অপশান বি ডিপোজিট, অপশান সি ইনভেস্টমেন্ট, অপশান ডি মানি অ্যাট কল অ্যান্ড শর্ট নোটিস। মানি অ্যাট কল অ্যান্ড শর্ট নোটিস এগুলো কি ব্যাংক যখন পড়াবো তখন বলে দেবো কোনটা কি। একটু জাস্ট ব্রিফ আইডিয়া দিই। অ্যাডভান্স মানে আমরা জানি অ্যাডভান্স মানে কি, কোনো কিছু অর্ডার করেছি বা কোনো দোকানে গিয়ে যদি আমরা কিছু অর্ডার দিই, দোকানে যদি না থাকে দোকানদার বলবে আমি কালকে এনে দেবো, ঠিক আছে? দোকানদার সিকিউরিটি হিসেবে একটা মানি নিয়ে রাখে, তো যদি 500 টাকা দাম হয় বলবে কিছু অ্যাডভান্স করে যাও, বলবেই তো, সেটাই হচ্ছে অ্যাডভান্সেস। জাস্ট নর্মাল লজিক বা নর্মাল ওয়েতে যদি দেখি সেটাই অ্যাডভান্সেস। ব্যাংকের ক্ষেত্রে হয়, ব্যাংকে কেউ কিছু ব্যাংকের কি বলা যায়, ব্যাংক কোনো কিছু কিনবে বা ব্যাংক থেকে কিছু কিনবে তা অ্যাডভান্স দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। ডিপোজিট, এটা আমরা সবাই জানি, আমরা ব্যাংকে গিয়ে ডিপোজিট করি একটা ডিপোজিট স্লিপের অ্যামাউন্ট ভরে, সেটা বাই চেক হোক বাই ক্যাশ হোক, যাই হোক ডিপোজিট করি। ইনভেস্টমেন্ট, ব্যাংকে কেউ ইনভেস্ট করলো সেটা। মানি অ্যাট কল অ্যান্ড শর্ট নোটিস, এটা একটা কি বলা যায়, ব্যাংকের কমার্শিয়াল ব্যাংকের একটা টাকা আসার একটা প্রসিডিওর, এটা ডিটেলসে পরে বুঝিয়ে দেবো। মানি অ্যাট কল অ্যান্ড শর্ট নোটিস মানে কল অ্যান্ড শর্ট নোটিস, শর্ট নোটিসে যে মানিটা পেয়ে থাকে। তো এখানে বলেছে কমার্শিয়াল ব্যাংকের অ্যাসেট কি, মেনলি সবগুলো বোঝালাম, এবার ডিপোজিটটা বোঝাই আর একটু, তবে বুঝতে পারবে অ্যান্সারটা ডিপোজিট হবে। অ্যান্সার বম্বে ডিপোজিট। কেন না, ডিপোজিট আমরা করি মেনলি যারা অ্যাকাউন্ট হোল্ডার, যাদের সেভিংস অ্যাকাউন্ট হোক কারেন্ট অ্যাকাউন্ট হোক, ডিপোজিট করলাম তো ওটা কিন্তু ব্যাংকের অ্যাসেট না, ওটা আমার অ্যাসেট, কোনো একটা প্রাইভেট পার্সনের অ্যাসেট। কারণ ডিপোজিট করার পর ইনস্ট্যান্ট ও টাকাটা তুলে নিতে পারে, ওটা কিন্তু ব্যাংকের অ্যাসেট হলো না, ও ব্যাংক দিতে বাধ্য, ব্যাংকের ওটা লাইবিলিটি বলা যেতে পারে, তো দিতে বাধ্য। তো ডিপোজিটটাই হচ্ছে অ্যান্সার হবে, ডিপোজিটটা এখানে ব্যাংকের, কারণ ব্যাংক নিজের ক্ষমতা নেই ওটাকে আটকে রাখার। তুমি যদি এক্ষুনি 100 টাকা জমা দিয়ে আবার 5 মিনিট পরে 100 টাকা তুলতে চাও তো তোমাকে ব্যাংক দিতে বাধ্য, তাই ডিপোজিট হচ্ছে অ্যান্সার হবে। ওকে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অবজেক্টিভ অফ MGNREGA? শর্টে দিয়েছি, শর্টেই থাকবে কোশ্চেনে, চিন্তা করো না, কারণ কম্পিটিটিভ এক্সাম শর্টেই থাকবে। MGNREGA, গ্রামের যারা এই ভিডিওটা দেখছো, যারা গ্রামে বাস করো তারা জানবে MGNREGA কি, স্পেশালি হয়তো এই নামটা নাও জেনে জেনে থাকতে পারো। 100 দিনের কাজ, 100 দিনের কাজ এই নামে তোমরা জেনে থাকবে। তো ফুল নেম কি, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট। এটা একটা আইন, সংবিধানে আইনটা রয়েছে, এর এই আইনের দ্বারা যে স্কিমটা চলছে সেটা হচ্ছে MGNREGS, অ্যাক্টের জায়গায় শুধু এস হয়ে যাবে। আচ্ছা, এটার সম্পর্কে একটু ছোট্ট আইডিয়া দিয়ে থাকি, যে এটা 2004 সালে লঞ্চ হয়, সেটা NREGA নামে ছিল, তারপরে 2006 সালে নাম চেঞ্জ হয়ে MGNREGA হয়ে যায়, ঠিক আছে? মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট নামটা চেঞ্জ হয়ে যায় 2006 সালে। তো এবার দেখে নি কি দিয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অবজেক্টিভ অফ, নট কথাটা দিয়েছে, অ্যান অবজেক্টিভ অফ MGNREGA। যখন স্কিমগুলো পড়াবো ইকোনমিক্স ওরিয়েন্টেড বা যে গভর্নমেন্টের যে স্কিমগুলো রয়েছে তখন আমি ডিটেলসে বলে দেবো যে কী আছে, আর স্পেশালি MGNREGA একটা ভাইটাল স্কিম, এটার একটা স্পেশাল ক্লাস দিয়ে দেবো। তো এখানে অ্যান্সারটা করে নিই। অপশান এ, প্রোভাইডিং আপ টু 100 days অফ স্কিল্ড লেবার ইন এ ফিনান্সিয়াল ইয়ার, একটা ফিনান্সিয়াল ইয়ার মানে এক ইয়ার, ক্রিয়েশন অফ প্রোডাক্টিভ অ্যাসেট, এনহ্যান্সিং লাইভলিহুড সিকিউরিটি, এনশিওরিং এম্পাওয়ারমেন্ট টু ওমেন বা উইমেন। তো প্রোভাইডিং আপ টু 100 days, 100 দিন, ম্যাক্সিমাম 100 দিন কাজ করবে। ক্রিয়েশন অফ প্রোডাক্টিভ অ্যাসেট মানে যেটা তৈরি করা হবে সেটা পরবর্তীকালে সেটা থেকে ইনকাম আসবে। যেমন MGNREGA কী হয়, এই 100 দিনের কাজে কী হয়, মেনলি কোথাও পুকুর তৈরি, খাল সংস্কার, জমির উন্নতিকরণ, বিভিন্ন রকম বা চারা গাছ লাগানো, বিভিন্ন রকমের প্রোডাক্ট মানে কি বলা যায় সংস্কার হয়ে থাকে, নতুন করে তৈরি করা হয়, যেটা পরবর্তীকালে নতুনভাবে পুকুর তৈরি করলে ফিশারি সেন্টার হিসেবে ইউজ করা যেতে পারে। তারপরে চারা গাছ লাগানো, পরবর্তীকালে গাছ থেকে ইনকাম হতে পারে, এই বিভিন্ন রকম। নেক্সট, এনহ্যান্সিং লাইভলিহুড সিকিউরিটি মানে জাস্ট জীবনযাপনের সিকিউরিটি করা, কারণ কি না সরকার পেমেন্ট দেবে, অ্যাকচুয়াল যে 100 দিন কাজ করবে সেটা সরকার পেমেন্ট করবে। নেক্সট, এনশিওরিং এম্পাওয়ারমেন্ট টু ওমেন, স্পেসিক্যালি BPL, SC, ST, OBC এইসবদের, এইসব যারা যে জাতি রয়েছে বা কাস্ট রয়েছে তাদের মেয়েদেরকে বেশি ফেসিলিটি দেওয়া হয়, তাই এমপ্লয়মেন্ট। তো সবগুলোই তো মোটামুটি ঠিক, বাট এখানে
আপ টু 100 ডেজ, এই যে কথাটা রয়েছে প্রোভাইডিং আপ টু 100 ডেজ, এটা প্রোভাইডিং আপ টু 100 ডেজ নয়, মিনিমাম 100 ডেজ। এর রুলসটা হচ্ছে মিনিমাম 100 ডেজ, আপ টু নয়। ম্যাক্সিমাম 365 দিনও হতে পারে, কিন্তু মিনিমাম 100 হতে হবে, মিনিমাম 100 হতে হবে একটা ফিনান্সিয়াল ইয়ারে, মিনিমাম, ম্যাক্সিমাম না, মিনিমাম 100 হবে। আপ টু 100 ডেজ মানে ম্যাক্সিমাম হয়ে গেল। আশা করি বোঝা গেছে, তাহলে অ্যান্সার বোঝা গেল। প্রোভাইডিং আপ টু 100 ডেজ অফ স্কিল্ড লেবার ইন ফিনান্সিয়াল ইয়ার, এটা আপ টু মানে ম্যাক্সিমাম 100 ডেজ, 100 ডেজ হয়ে গেল, এটা অ্যাকচুয়ালি মিনিমাম 100 ডেজ, মিনিমাম 100 ডেজ। নেক্সট কোশ্চেন নাম্বার 6, ইন হুইচ ইয়ার গ্রিন ক্লাইমেট ফান্ড এস্টাবলিশড? গ্রিন ক্লাইমেট ফান্ড কবে এস্টাবলিশড? এটা জিওগ্রাফির কোশ্চেন, আমি কোশ্চেন চুজ করতে করতে কয়েকটা জিওগ্রাফির কোশ্চেন অ্যাড হয়ে গেছে, এটা ইকোনমিক্সেও আসতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্স আসবে না। তো অ্যান্সার হবে 2010, 2010 সালে এই ফান্ড তৈরি হয়। কে তৈরি করে? UNFCCC। কেন তৈরি করে? টু হেল্প ডেভেলপিং কান্ট্রিগুলোকে হেল্প করা হয়। গ্রিন ক্লাইমেট ফান্ড, তাদের যে ডেভেলপড হচ্ছে তাতে যাতে পলিউশন কম হয়, ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে পলিউশনটা একটু বেশি হয়, তো তো তাদের যাতে পলিউশন কম হয় তাদের জন্য একটা ফান্ড তৈরি করা হয়েছে, যাতে তাদেরকে হেল্প করা যায় পলিউশন কন্ট্রোল করার জন্য, যাতে তাদেরকে হেল্প করা যায়। তো এটা UNFCC, মানে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ওকে, নেক্সট Question number 7. OBOR is a strategy for option A Asia Pacific domination, option B establishing Chinese hegemony, option C isolating India in Southeast Asia, option D inviting big power rivalry in Asia Pacific. অ্যান্সারটা বলে দিই, তারপরে এটা ডিটেলসে বলে দিচ্ছি। অ্যান্সার হচ্ছে অপশন বি, এস্টাবলিশিং চাইনিজ হেগেমনি। ব্যাপারটা কি, ওভারের ফুল ফর্ম হচ্ছে ওয়ান বেল্ট ওয়ান রোড, ওয়ান বেল্ট ওয়ান রোড। কি জিনিস না, চাইনিজ সভ্যতা যদি আমরা দেখি, একটু যদি পিছিয়ে যাই, তো চাইনিজ সভ্যতা ইতিহাসে সারা বিশ্বব্যাপী সিল্ক বা রেশমের ব্যবসা করত। তো এখন বর্তমানকালে এসে চাইনিজ প্রেসিডেন্ট সিং জিনপিং, তো উনি কি করছেন, যে এই যে রেশম রুট যেগুলো ছিল, যে রুটে রেশম তৈরি রেশম পাচার হতো, সেই রুটকে বেস করে প্রায় 70টা ডেভেলপিং কান্ট্রির নিজের দেশ থেকে 70টা দেশে বড় বড় রাস্তা তৈরি করছে বিজনেস স্ট্রাকচার বা বিজনেস এক্সপ্যান্ড করার জন্য। যেমন আমরা জানতে পারবো আমাদের পাক অকুপাইড কাশ্মীর, যেটা সেটা দিয়ে চায়না থেকে পাকিস্তানে রাস্তা যাচ্ছে, একটা রাস্তা হচ্ছে, তো সেটা হচ্ছে ওভার। এর আরেকটা নাম আছে বিল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, BRI নামেও পরিচিত। নেক্সট কোশ্চেন আছে, ন্যাশনাল ইনকাম ইজ ইকুয়াল টু অপশন এ টোটাল ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস বাই দ্য নেশন, sum of total consumption and investment expenditure, sum of personal income of all individuals, money value of all final goods and services produced by the nation. এখানে অপশান হবে অপশান দিল্লি, মানি ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস। তোমরা আমার ন্যাশনাল ইনকামের ভিডিওটা দেখতে পারো, সেখানে ডিটেলসে বলা আছে, এখানে বেশি কিছু বলছি না, ভিডিওটা দেখে নিলে বুঝতে পেরে যাবে যে অপশান ডি কেন হয়েছে। ওকে, নেক্সট Question 9. Rangarajan Committee was set up to option A Democrat OBC people, option B set up norms for ascertaining poverty line, fix up caloric standard, fix up consumption goods for poor. এখানে আনসার হবে অপশন বি, set up the norms for ascertaining poverty line. poverty line কি তৈরি হবে বা poverty line কিভাবে মেজার করা হবে সেটার ডিটেলসেই দেওয়া রয়েছে। তো রঙ্গরাজন কমিটির সম্পর্কে একটু বলে রাখি, এখানে শুধু রঙ্গরাজন কমিটি নয়, তেন্ডুলকর কমিটি রয়েছে, লাকদোয়ালা কমিটি রয়েছে, আলাগ কমিটি রয়েছে, ALAGH আলাগ কমিটি, তো আর দণ্ডকার নাথ কমিটি রয়েছে, তো বিভিন্ন কমিটি রয়েছে, ঠিক আছে। তো সেই রকমই রঙ্গরাজন কমিটি, তো অ্যান্সার হবে অপশান বি। নেক্সট কোশ্চেন নাম্বার 10, হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপস অফ আইটেমস ইজ ইনক্লুডেড ইন দ্য ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ? ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ মানে RBIর কাছে একটা ট্রেজারি আছে বা ভাঁড় আছে বা কি বলা যায় সিন্ধুক আছে, সেই সিন্ধুকে গোল্ড, সোনা, বিভিন্ন কিছু জিনিস থাকে যেটাকে ফরেন রিজার্ভ বলা হয়। ডলার থাকে,
আরও বিভিন্ন পাউন্ড থাকে, ইউরো থাকে, বিভিন্ন কারেন্সি বা হাই ভ্যালু যে কারেন্সি রয়েছে সেগুলো। তো অ্যান্সার দেখে নিই। ফরেন কারেন্সিস, স্পেশাল ড্রয়িংস রাইটস, লোন ফ্রম ফরেন কান্ট্রিজ। অপশানগুলো তোমরা দেখে নাও। এখানে অ্যান্সার হবে অপশান বি, ফরেন কারেন্সিস, গোল্ড হোল্ডিংস অফ আরবিআই, স্পেশাল ড্রয়িং রাইটস। ফরেন কারেন্সি অ্যাসেট, গোল্ড হোল্ডিংস অফ আরবিআই, স্পেশাল ড্রয়িং রাইটস। এটা হচ্ছে ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। ঠিক আছে, ওকে, চলো নেক্সট পয়েন্ট, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 11, সৌভাগ্য, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্কিম রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং এরিয়াস। সৌভাগ্য যে স্কিমটার ফুল ফর্ম আছে একটা, ফুল ফর্মটা তোমরা লিখে নিতে পারো। পিএম, প্রধানমন্ত্রী সহজ বিজলি হার ঘর যোজনা 2017। হার ঘর যোজনা, পিএম প্রধানমন্ত্রী সহজ বিজলি হার ঘর যোজনা। নাম থেকেই পেয়ে গেছি, অপশান এ হবে অ্যাচিভিং ইউনিভার্সাল হাউসহোল্ড ইলেকট্রিফিকেশন। 2017 সালে লঞ্চ করা হয়। 2017 সাল থেকে 2018 ডিসেম্বরের মধ্যে স্পেশালি রুরাল এরিয়ায় সমস্ত বাড়িতে ইলেকট্রিক পৌঁছে দেওয়া হবে, সেইটা নিয়েই যোজনা। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, দ্য ব্যাসেল কনভেনশন is aimed at protecting human health and environment against adverse effect of which of the following: hazard wastes, persistence organic pollutants, mercury, chemical and pesticides। এটার অ্যান্সার হবে হ্যাজার্ডস ওয়েস্টস। ব্যাসেল কনভেনশন একটু বলে রাখি, 1989 সালে 22শে মার্চ 53 কান্ট্রিজ এটা সাইন করে, ব্যাসেল কনভেনশন 53টা দেশ সাইন করে। এতে কি বলা রয়েছে না, ডেভেলপড কান্ট্রি থেকে যাতে ডেভেলপিং কান্ট্রিগুলোতে বা লেস ডেভেলপড কান্ট্রিগুলোতে ওয়েস্ট যাতে না যায়। কোন ওয়েস্ট? হ্যাজার্ড ওয়েস্ট যাতে না যায়। কিভাবে যাবে? বেসিক্যালি সমুদ্রের মাধ্যমে বা নদীর মাধ্যমে। হয়তো কোনো একটা নদীর ধারে কোনো একটা নদীকে বেস করে কোনো একটা কান্ট্রি কী বলা যায় ডেভেলপড হয়ে গেছে, কিন্তু সে তার ওই হ্যাজার্ড ওয়েস্টগুলোকে নদীর মাধ্যমে কোনো একটা সমুদ্রে ফেলে দিচ্ছে, কিন্তু সেই নদীপথে কোনো একটা গরিব দেশ পড়ে যায় বা ডেভেলপিং কান্ট্রি পড়ে যাচ্ছে, তো তার নদী জল নোংরা হচ্ছে, বিভিন্ন রকম সমুদ্রের মাধ্যম দিয়ে চলে যেতে পারে ভেসে ভেসে। কেউ কোনো ডেভেলপিং কান্ট্রি সমুদ্রে রিলিজ করে দিচ্ছে, তাই তো করে। তো সেই হিসাবে 53টা দেশ একটা সাইন করে যাতে এইভাবে না ছড়িয়ে যায়। আর এটা সাইন তো হয়েছিল এই তারিখে, অ্যাক্টিভ হবে বা কবে থেকে চালু হবে? 5 মে 1992, 1992 সালে এফেক্ট, মানে কি বলা যায়, কাজ এটা এফেক্ট হবে। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট অ্যাবাউট রেপো রেট। একটু বলে রাখি যে রেপো রেট কী জিনিস, জাস্ট ডেফিনেশনটা আমি দিয়ে দিচ্ছি, পরবর্তীকালে ব্যাংকের যখন ভিডিও আপলোড করবো ক্লাস দেবো তখন ডিটেলসে বলে দেবো। রেপো রেট হচ্ছে কোনো কমার্শিয়াল ব্যাংক যখন সেন্ট্রাল ব্যাংক, আমাদের সেন্ট্রাল ব্যাংক যদি আরবিআই হয়, আরবিআইয়ের কাছ থেকে টাকা ধার নেয়, আরবিআই যদি কোনো কমার্শিয়াল ব্যাংকে টাকা ধার দেয়, যে পার্সেন্টেজে দেবে সেটা হচ্ছে রেপো, যে পার্সেন্টেজে টাকা ধার দেবে সেটা হচ্ছে রেপো রেট। এবার ঘুরে যদি কমার্শিয়াল ব্যাংক আরবিআইকে টাকা ধার দেয়, সেটা হচ্ছে রিভার্স রেপো। এই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখে নিই অপশান কী কী রয়েছে। ইট ইজ দ্য ইন্টারেস্ট রেট চার্জড বাই দ্য সেন্ট্রাল ব্যাংক on overnight loan. It is the interest rate paid by commercial bank overnight borrowing. It is the interest rate agreed upon in the loan contract between central bank and commercial bank. It is cost of collateral security. কি বলেছে? which is not correct. ইন্টারেস্ট রেট চার্জ বাই সেন্ট্রাল ব্যাংক অন ওভারনাইট লোনে, এটা ওভারনাইট লোন, রেপো রেট যেটা হয় সেটা ওভারনাইট লোনে হয়, যে ওভারনাইট লোন দেওয়া রয়েছে ওভারনাইট।
ইট ইজ দ্য ইন্টারেস্ট রেট পেড বাই দ্য কমার্শিয়াল ব্যাঙ্ক ওভারনাইট বরোয়িং। সেন্ট্রাল ব্যাঙ্ক যেটা ইমপ্লাই করে সেটাই তো বরোয়িং করে, তো এটা ভাইস ভার্সা, এ আর বি হচ্ছে ভাইস ভার্সা। ইট ইজ দ্য রেট এগ্রিড আপন দ্য লোন কন্ট্রাক্ট বিটুইন সেন্ট্রাল ব্যাঙ্ক কমার্শিয়াল। লোন কন্ট্রাক্ট বিটুইন সেন্ট্রাল ব্যাঙ্ক অ্যান্ড কমার্শিয়াল ব্যাঙ্ক মানে যে কোনো একটা হতে পারে, হয় সেন্ট্রাল ব্যাঙ্ক নেবে বা কমার্শিয়াল ব্যাঙ্ক নেবে, কিন্তু এখানে কে নিচ্ছে? নিচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক, দিচ্ছে কে, সরি, এখানে কে নেবে? এখানে নিচ্ছে কমার্শিয়াল ব্যাঙ্ক, দেবে হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক। আরবিআই দেবে, কমার্শিয়াল ব্যাঙ্ক নেবে, ঠিক আছে? কমার্শিয়াল ব্যাঙ্ক নেবে। তো এই অপশানটা, অপশান সি হবে অ্যান্সার, কারণ অপশান সি কাজ করছে না। কারণ এখানে রিভার্স রেপো হতে পারে, লোন কন্ট্রাক্ট বিটুইন সেন্ট্রাল ব্যাঙ্ক, এই সরি কমার্শিয়াল ব্যাঙ্ক দেবে, আরবিআই নেবে, হতে পারে রিভার্স রেপো, তো কিন্তু সেটা তো নয়। ওকে, তখন এটা রিভার্স হয়ে যাবে, রিভার্স রেপো হয়ে যাবে। ওকে, তো অপশান সি হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলো। ডিসইনভেস্টমেন্ট ইন পাবলিক সেক্টর ইজ কল্ড প্রাইভেটাইজেশন। ডিসইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ করা, সেটাই হচ্ছে প্রাইভেটাইজেশন। অ্যান্সার প্রাইভেটাইজেশন। লিবারালাইজেশন মানে কি বলা যায়, ব্যারিকেডস খুলে দেওয়া, যে রুলস রেগুলেশন বা যেগুলো রেস্ট্রিকশন ছিল সেগুলো খুলে দেওয়া। গ্লোবালাইজেশন মানে গ্লোবাল মার্কেটের সঙ্গে ইনক্লুড হওয়া। আর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে তো শিল্পের ডেভেলপমেন্ট বা ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট। প্রাইভেটাইজেশন মানে প্রাইভেট পার্সন কোনো একটা সেক্টরে বা কোনো একটা ইনস্টিটিউশনে ইনভেস্ট করবে, সেটাই হচ্ছে স্পেশালি পাবলিক সেক্টরে ইনভেস্ট করবে, সেটা হচ্ছে প্রাইভেটাইজেশন। ওকে, নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ফিচার্স অফ আয়ুষ্মান ভারত স্কিম? আয়ুষ্মান ভারতের ফুল ফর্মটা বলে দিই বা অরিজিনাল নামটা বলে দিই। প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা 2018 সেপ্টেম্বর মাসে এটা শুরু হয়। কি কি এর রয়েছে দেখে নিই। অপশানে দেয়ার ইজ নো ক্যাপ অন ফ্যামিলি সাইজ অ্যান্ড ফ্যামিলি এজের কোনো রকম রুলস নেই। দ্য স্কিম ইনক্লুডস প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্সেস। প্রি অ্যান্ড পোস্ট, প্রি হচ্ছে 3 ডেজ আর পোস্ট হচ্ছে 15 ডেজ, দেখে নাও এটা রয়েছে। নো ক্যাপ অন ফ্যামিলি সাইজ এটা রয়েছে। স্কিম ইনক্লুডস প্রি অ্যান্ড পোস্ট, প্রিতে হচ্ছে 3 ডেজ আর পোস্ট হচ্ছে 15 ডেজ। নেক্সট অপশান বি তো আছে, অপশান সি আছে ডিফাইন্ড ট্রান্সপোর্ট অ্যালাউন্স প্রি হসপিটালাইজেশন উইল বি পেড টু দ্য বেনিফিশিয়ারি। হসপিটালাইজেশনে ভর্তির জন্য যে ট্রান্সপোর্টেশন অ্যালাউন্স সেটা দেওয়া হবে, এটা আছে। লাস্ট পয়েন্ট, দ্য স্কিম প্রোভাইডস বেনিফিট কভার অফ ₹10 লাখ পার ফ্যামিলি। অ্যাকচুয়ালি 10 লাখ পার ফ্যামিলি না, এটা হচ্ছে ₹5 লাখ পার ফ্যামিলি পার ইয়ার। পার ইয়ারে একটা ফ্যামিলিকে 5 লাখ টাকার ডোনেশন মানে দেওয়া হবে, হেলথ ইন্স্যুরেন্স বলা যেতে পারে, দেওয়া হবে। তো এটাই লাস্ট অপশানটা হবে অ্যান্সার। ওকে, চলো নেক্সট পয়েন্ট, নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস আর কনসার্নড ইন ক্যালকুলেশন অফ গ্রিন ন্যাশনাল ইনকাম GNI? তোমরা আমরা ন্যাশনাল ইনকাম চ্যানেলটা বা সরি ন্যাশনাল ইনকাম ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, সেখানে দেখতে পাবে কি বলেছি। গ্রিন ন্যাশনাল ইনকাম সহজেই বলে দিই, NI মাইনাস পলিউশন। NI মাইনাস পলিউশন, পলিউশন মানে কি পলিউশন কস্ট, অ্যাকচুয়ালি যদি মানি ভ্যালু বের করা যায় সেটা NI থেকে বাদ দিয়ে দিলে সেটাই হচ্ছে গ্রিন ন্যাশনাল ইনকাম। কী কী যোগ হবে? ন্যাশনাল ইনকাম, ডিপ্লেশন অফ ন্যাশনাল রিসোর্সেস, এনভায়রনমেন্টাল ডিগ্রেশন, সবগুলোই হবে, সবগুলোই অ্যাড হবে। কীভাবে অ্যাড হবে মানে কি, অ্যাকচুয়াল মাইনাস হয়ে যাবে। ন্যাশনাল ইনকাম এটা, আর ডিপ্লেশন অ্যান্ড ন্যাচারালাইজেশন অ্যান্ড ডিগ্রেডেশন এটা পলিউশন। ইনক্লুড এখানে ক্যালকুলেশন দেওয়া আছে, কনসার্ন ইন ক্যালকুলেশন ইন মানে ইনক্লুড হবে, যদিও মাইনাস হবে, ঠিক আছে? ওকে, তাহলে অ্যান্সার হবে ডি, অল অফ দি অ্যাবাভ। ওকে, নেক্সট কোশ্চেন। ব্লু ডট অ্যান্ড ইন্দো প্যাসিফিক সাস্টেনেবল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইজ দ্য ইনিশিয়েটিভ অফ হুইচ কান্ট্রিজ? ব্লু ডট সম্পর্কে একটু বলে দিই। একটা কি বলা যায়, একটা কোম্পানি না, একটা সংস্থা তৈরি করা হয়। কে তৈরি করে? অপশান দিল্লি হবে, USA, জাপান, অস্ট্রেলিয়া, মানে আমেরিকা, এশিয়া আর ওসিয়ানিয়া। USA, আমেরিকা, জাপান, এশিয়া আর অস্ট্রেলিয়া
ওসিয়ানিয়া, এই তিনটে মহাদেশের সাস্টেনেবল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তৈরি করার জন্য ব্লু ডট তৈরি হয়। কবে ফরমেশন হয়? 2019 নভেম্বর, 2019 সালে নভেম্বর মাসে এটা তৈরি করা হয়। এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে দিতে পারে, কারণ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন একটু পুরনো পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে থাকে। ওকে, নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট টু অ্যাটেম্প ডিসেন্ট্রালাইজেশন অফ ফিনান্সিয়াল ইয়ার? এটা হচ্ছে অ্যান্সার হবে লর্ড মায়ো। সালটা জেনে নিই, 1870, 1870 সালে ব্রিটিশ ইন্ডিয়াতে লর্ড মায়ো ডিসেন্ট্রালাইজ প্ল্যানিংয়ের কনসেপ্ট দিয়ে যান অ্যাডমিনিস্ট্রেশন, ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে। তারপর থেকেই আমাদের স্বাধীনতার পরে সেন্ট্রালাইজ প্ল্যানিং শুরু হয়, তারপরে কিছুটা পরে ডিসেন্ট্রালাইজ প্ল্যানিং শুরু হয়। ডিসেন্ট্রালাইজ প্ল্যানিং মানে যে এলাকায় যে ডেভেলপমেন্টটা দরকার টাকা দিয়ে দেওয়া হবে, এলাকা নিজের ডেভেলপমেন্ট নিজে করবে। মানে পঞ্চায়েত হলে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি। আর আগে সেন্ট্রালাইজ প্ল্যানিংয়ে কী হতো না, সেন্টার ঠিক করে দেবে কী কী ডেভেলপ হবে, তো সেটা অবভিয়াসলি একটা বিরাট বড় ড্রব্যাক ছিল সেটার, সেই জন্য এখন ডিসেন্ট্রালাইজ প্ল্যানিং ইউজ করা হয়। নেক্সট পয়েন্ট, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হ্যাজ লঞ্চড হুইচ কম্প্রিহেন্সিভ প্ল্যান টু এলিমিনেট ট্রান্সপ্যারেন্ট ইন ফুড বাই 2023? এটা হচ্ছে রিপ্লেস একটা মাস মুভমেন্ট বলা যেতে পারে, বা একটা মুভমেন্ট। তো 2018-তে এটা শুরু হয়। 2018 থেকে 2023-এর মধ্যে এই রিপ্লেসের মাধ্যমে ট্রান্সফ্যাট এটা রিমুভ করার জন্য। এটাই, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। নেক্সট কোশ্চেন, দ্য নাম্বার অফ পিপল পার ইউনিট এরিয়া অফ অ্যারেবল ল্যান্ড ইজ কল্ড? অ্যারেবল ল্যান্ড, নাম্বার অফ পিপল পার ইউনিট এরিয়া মানে পপুলেশন বাই ল্যান্ড, পপুলেশন বাই অ্যারেবল ল্যান্ড। অ্যারেবল মানে চাষযোগ্য জমি, তাকে কি বলা হয়? অ্যান্সার হবে ফিজিওলজিক্যাল ডেন্সিটি। অ্যান্সার হবে ফিজিওলজিক্যাল ডেন্সিটি, পপুলেশন বাই অ্যারেবল ল্যান্ড। আচ্ছা, অপশানগুলো দেখে নিই কী কী দিয়েছে। এগ্রিকালচারাল ডেন্সিটি হচ্ছে, আচ্ছা অপশানগুলো দেখে নিই। ফার্স্ট অপশান দিয়েছে এগ্রিকালচারাল ডেন্সিটি হচ্ছে নম্বর অফ ফার্মার্স ডিভাইডেড বাই ফার্মড ল্যান্ড। এগ্রিকালচারাল ডেন্সিটি হচ্ছে নম্বর অফ ফার্মার্স, টোটাল নাম্বার অফ ফার্মার পপুলেশন বা ফার্মার্স, ডিভাইডেড বাই ফার্ম ল্যান্ড। ফার্ম মানে যে জমিটা চাষ করা হয়েছে, যে জমিতে চাষ করা হয়েছে, যত পরিমাণ জমিতে চাষ করা হয়েছে সেটা হচ্ছে ফার্ম ল্যান্ড। ওকে, সেটা হচ্ছে এগ্রিকালচারাল ডেন্সিটি। এবার হচ্ছে ইকোনমিক ডেন্সিটি হচ্ছে নম্বর অফ পপুলেশন ডিভাইডেড বাই হবে অ্যাভেলেবেল রিসোর্স, পপুলেশন বাই অ্যাভেলেবেল রিসোর্স। ইকোনমিতে টোটাল পপুলেশন ডিভাইডেড বাই টোটাল রিসোর্স, মানে এক ইউনিট রিসোর্সের পেছনে কতজন পপুলেশন বা কত পপুলেশনকে সার্ভিস দেবে, সেটা হচ্ছে ইকোনমিক ডেন্সিটি, তাকে বলা হয় ইকোনমিক ডেন্সিটি। এবার অ্যারিথমেটিক ডেন্সিটি দেখে নিই। অ্যারিথমেটিক ডেন্সিটি মিনস হচ্ছে পপুলেশন ডেন্সিটি, পপুলেশন ডেন্সিটি হচ্ছে অ্যারিথমেটিক ডেন্সিটি, মানে নম্বর অফ পপুলেশন বা নম্বর অফ পিপল ডিভাইডেড বাই টোটাল এরিয়া, তাহলে সবগুলোই বোঝা গেল। তাহলে এখানে অ্যান্সার হবে ফিজিওলজিক্যাল ডেন্সিটি, মানে হচ্ছে টোটাল নাম্বার অফ পিপল ডিভাইডেড বাই অ্যারেবল ল্যান্ড। এটাকে আরেকটা বলা হয়, ফিজিওলজিক্যাল ডেন্সিটিকে বলা হয় রিয়েল পপুলেশন ডেন্সিটি। এটা হচ্ছে ফিজিওলজিক্যাল ডেন্সিটি, রিয়েল পপুলেশন ডেন্সিটি। ওকে, নেক্সট কোশ্চেন, which one of the following is not type of commercial agriculture? ডেয়ারি ফার্মিং, কমার্শিয়াল এগ্রিকালচার মানে যে এগ্রিকালচার করে আমরা টাকা ইনকাম করতে পারি, ইন্ডাস্ট্রিতে হেল্প হতে পারে, ডেয়ারি ফার্মিং হবে। লাইভস্টক র্যাঞ্চিং মানে হচ্ছে পশুপালন, যাকে বলা হয় লাইভস্টক, মানে পশুপালন তো হয়, ডেয়ারিতেও হয় মিট, মাংসের জন্য, এটা স্পেশালি এই মাংসের জন্য তৈরি করা হয় মিট। আচ্ছা, গ্রেন ফার্মিং হচ্ছে ক্রপস অ্যান্ড ফ্রুটস। আচ্ছা, নেক্সট ইন্টেন্সিভ সাবসিস্টেন্ট এগ্রিকালচার, অপশান হবে দিল্লি। ইন্টেন্সিভ সাবসিস্টেন্ট এগ্রিকালচার মানে নিজেদের খাওয়ার জন্য বা নিজের লোকাল এরিয়াতে বিক্রির জন্য,
বড় ইন্ডাস্ট্রির জন্য না, নিজের লোকাল এরিয়াতে লোকের খাওয়ার জন্য যে চাষ করায় বা যে ফার্মিং করায় তাকে ইন্টেন্সিভ সাবসিস্টেন্ট এগ্রিকালচার বলা হয়। তো অ্যান্সার হবে অপশান দিল্লি। অ্যান্সার হবে অপশান দিল্লি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং আর কনসিডার্ড টু বি দ্য ফোর পিলার্স অফ হিউম্যান ডেভেলপমেন্ট? অপশান অ্যান্সার হবে অপশান বি। অপশান বি, ইকুইটি, প্রোডাক্টিভিটি, এম্পাওয়ারমেন্ট, সাস্টেনেবিলিটি। ইকুইটি, প্রোডাক্টিভিটি, এম্পাওয়ারমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি। ইকুইটি মানে ইকুয়াল অপরচুনিটি। হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে যখন একজন কেউ চাকরি বা জব করতে চাইবে বা লেবার হিসেবে ইউজ হতে চায়, ইকুইটি মানে ইকুয়াল অপরচুনিটি পাওয়া। প্রোডাক্টিভিটি মানে হচ্ছে প্রোডাকশান বা তার প্রোডাকশান ক্ষমতা থাকার দরকার। আচ্ছা, এম্পাওয়ারমেন্ট মানে হ্যাভিং পাওয়ার টু মেক চয়েস। হ্যাভিং পাওয়ার টু মেক চয়েস, আমি আমার চয়েসে কাজ করব, এই নয় আমাকে যেটা বলবে সেটা করতে হবে, এটা। আচ্ছা, নেক্সট লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে সাস্টেনেবিলিটি। সাস্টেনেবিলিটি মানে হচ্ছে কন্টিনিউয়াস অ্যাভেলেবল অফ অপরচুনিটি, কন্টিনিউয়াস অ্যাভেলেবিলিটি অফ অপরচুনিটিস। অপরচুনিটি আমি কন্টিনিউয়াসলি পাচ্ছি কিনা, সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি। হচ্ছে চারটে জিনিস। ওকে, অপশান হবে বম্বে। নেক্সট কোশ্চেন, ব্রিক্স সামিট 2020 হ্যাজ বিন হোস্টেড। রাশিয়া হবে, রাশিয়া হবে 2020। ব্রিক্সের ফুল ফর্ম ব্রাজিল, ব্রিক্সের ফুল ফর্ম বি ফর ব্রাজিল, এর ফর আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, এস ফর সাউথ আফ্রিকা। এস ফর সাউথ আফ্রিকা। তো এটাই হচ্ছে ব্যাপার। ফার্স্ট ব্রিক্স হয় 2009, ফার্স্ট ব্রিক্স সম্মেলন হয় 2009। আচ্ছা, হেডকোয়ার্টার কোথায় ব্রিক্সের? হেডকোয়ার্টার চায়নাতে, চায়নাতে সাংহাই, সাংহাইয়ের মানে চায়নার সাংহাইতে। আচ্ছা, 5 কান্ট্রিজ ব্রিক্সের ফুল ফর্ম বলে দিলাম, ব্রাজিল, রাশিয়া, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। ওকে, এরপর 2020 যেটা হোস্ট সেটা রাশিয়া করেছে, ভার্চুয়ালি অনলাইন করেছে। 2021-এর ব্রিক্স হবে ইন্ডিয়াতে। কে হোস্ট করবে? ইন্ডিয়া হোস্ট করবে, ইন্ডিয়া। 2020-21-এর ব্রিক্স হবে ইন্ডিয়াতে বা ইন্ডিয়া হোস্ট করবে। এই 5টা কান্ট্রির মধ্যেই ঘুরে ফিরে হোস্ট হয়, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন, দ্য কনসেপ্ট অফ হিউম্যান প্রভার্টি ইন্ডেক্স ওয়াজ ইনিশিয়েটেড বাই 1997। হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট 1997, এটা ইউএন করেছিল, ইউনাইটেড নেশনস। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু ফর আইএমএফ? ইট ইজ অ্যান ইউএন, ইট ইজ অ্যান এজেন্সি অফ ইউএনও। ফলস। It can grant it can grant loan to any country of the world. False. Any country of the world के लोन प्रोवाइड करे वर्ल्ड बैंक, WB, वर्ल्ड बैंक। ইট ক্যান গ্র্যান্ট লোন টু দ্য স্টেট গভর্নমেন্ট অফ কান্ট্রি, একটা কান্ট্রির স্টেট গভর্নমেন্টকে করতে পারে না, এটাও করে ওয়ার্ল্ড ব্যাংক। আচ্ছা, লাস্ট পয়েন্ট তো হবেই, ইট ক্যান গ্র্যান্ট লোন অনলি টু মেম্বার নেশন। আইএমএফের যে মেম্বার নেশন রয়েছে তাকেই একমাত্র করতে পারে, আর কাউকে করতে পারে না। আইএমএফের টোটাল মেম্বার নেশন এই মুহূর্তে রয়েছে 190, 190টা রয়েছে। আচ্ছা, হেডকোয়ার্টার কোথায় দেখে নিই আইএমএফ এর হেডকোয়ার্টার। হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি, লিখে নাও তোমরা, ওয়াশিংটন ডিসি, ইউএসএ। আইএমএফ এর প্রতিষ্ঠা কবে? 1944, 1944 ব্রেটেন উডস সম্মেলন, পড়বো আমরা পরে। 1944-এ আইএমএফ তৈরি হয়, হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি। আর কাজ কবে থেকে শুরু করে? 1944, এক বছর পরে কাজ শুরু করে, ডিসেম্বর মাস থেকে। 1945-এর ডিসেম্বর থেকে কাজ শুরু হয়। ওকে, এইটুকুই লেখার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ট্যাক্সেস ইজ নট বিন মার্জড ইন জিএসটি? কাস্টম ডিউটি, কর্পোরেট ডিউটি, এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্স। জিএসটি মানে আমাদের ইনডিরেক্ট ট্যাক্স রিফর্মস, ইনডিরেক্ট ট্যাক্স রিফর্মস। অ্যান্সার হবে কর্পোরেট ট্যাক্স, এটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। কর্পোরেট কোম্পানির যে প্রফিট তার উপর যে ট্যাক্স আরোপ করা হয় সেটা কর্পোরেট ট্যাক্স, এটা ডিরেক্ট ট্যাক্স। কোশ্চেন নাম্বার 27, কোশ্চেন নাম্বার 27 কি আছে? ম্যাচ লিস্ট 1 টু লিস্ট 2। লিস্ট 1 দিয়েছি, লিস্ট 2 দিয়েছি, এটা লিস্ট 1, এটা লিস্ট 2। কি দিয়েছি? গোল্ড কলার ওয়ার্কার্স, হোয়াইট কলার ওয়ার্কার্স,
রেড কলার ওয়ার্কার্স আর ব্লু কলার ওয়ার্কার্স। কলার মানে রং, মেনলি রং। আগে বলে দিই, গোল্ড কলার মানে যারা মাল্টিপল কাজে বা মাল্টিপল অ্যাক্টিভিটিসে ইনক্লুড থাকে, মাল্টিপল ডিসিপ্লিনে। হোয়াইট কলার্স মানে যারা অফিসার র্যাঙ্কে কাজ করে, মেনলি গভর্নমেন্ট অফিসার, হোয়াইট কলার। রেড কলার পরে বলছি, আগে ব্লু কলার বলে দিই। ব্লু কলার হচ্ছে ইন্ডাস্ট্রি সেক্টরে ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করা হয় ব্লু কলার বা ব্লু ড্রেস যাকে বলা হয়। তো এখানে অপশান যদি দেখা যায়, গোল্ড কলার হচ্ছে অপশান 3, এর সঙ্গে 3 যাবে। আচ্ছা, হোয়াইট কলার হচ্ছে কোয়াটারনারি অ্যাক্টিভিটিস। কোয়াটারনারি অ্যাক্টিভিটিস মানে হচ্ছে গভর্নমেন্ট সেক্টর, হোয়াইট কালার মানে B4, A3 B4। রেড কালার অ্যাক্টিভিটিস, আগে ব্লু কালারটা করে নিই। ব্লু কালার হচ্ছে সেকেন্ডারি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। আচ্ছা, রেড কালার হচ্ছে সি হবে 1। রেড কালার এখানে প্রাইমারি অ্যাক্টিভিটিস। অ্যাকচুয়াল প্রাইমারি অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে গ্রিন কালারও ইউজ হয়, গ্রিন কালারও ইউজ হয়, বলা হয় যেহেতু নেচারের সঙ্গে রিলেটেড। আর রেড কালারও ইউজ হয়। আবার আমরা রেড কালার কোথায় দেখতে পাই? স্পেশালি কুলি যারা, ইন্ডিয়ার ক্ষেত্রে কুলি যারা, তাদের ক্ষেত্রেও রেড কালার ইউজ হয়। ইন্ডিয়ার ক্ষেত্রে প্রাইমারি অ্যাক্টিভিটিসে রেড কালারও ইউজ হয়। ওকে, তো এখানে কোনো অপশান ঠিক নেই, ঠিক আছে? এখানে অ্যান্সার বম্বে করো, এখানে জাস্ট C1D2 করে নাও। C1D2 অপশানটা তোমরা করে নাও কারেক্ট। তবে বম্বে অ্যান্সার হবে A3B4 C1D2। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ফাংশন অফ আরবিআই? আরবিআইয়ের কাজ, যখন আরবিআইয়ের ক্লাস দেবো বলে দেবো কি ইস্যু কারেন্সি নোট হবে, নট বলেছে কোশ্চেনটা। ব্যাংকার্স অফ ব্যাংক হবে, ব্যাংকার্স টু দ্য গভর্নমেন্ট হবে। ইস্যুস ক্রেডিট টু ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়ালকে ক্রেডিট কে দেয়? কমার্শিয়াল ব্যাংক। তাহলে এইটা অ্যান্সার হবে, ইন্ডিভিজুয়ালকে ক্রেডিট কে দেয়? কমার্শিয়াল ব্যাংক। 29, ব্ল্যাক রেভলিউশন ইজ রিলেটেড টু ফিশ প্রোডাকশন, কোল প্রোডাকশন, মাস্টার অয়েল প্রোডাকশন, ক্রুড অয়েল প্রোডাকশন। ব্ল্যাক মানে কালো, কালো দেখেই নয় কোল করে দিও, হবে না, অ্যান্সার ভুলে যাবে। কী হবে? ক্রুড অয়েল, অপরিশোধিত পেট্রোলিয়াম তেল যাকে বলে ক্রুড অয়েল। অ্যান্সার হবে সি। ফিশ প্রোডাকশন হচ্ছে ব্লু রেভলিউশন, ব্লু রেভলিউশন। মাস্টার্ড অয়েল প্রোডাকশন হচ্ছে ইয়েলো রেভলিউশন, ইয়েলো রেভলিউশন। আর কোল প্রোডাকশনে কোনো রেভলিউশন হয় না। ক্রুড অয়েল প্রোডাকশন হচ্ছে ব্ল্যাক রেভলিউশন। ওকে, চলো নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30। ইন বাজেট এস্টিমেশন বা ইন বাজেট এস্টিমেটস 2021 দ্য ফিসকাল ডেফিসিট স্ট্যান্ড অ্যাট এত পার্সেন্ট জিডিপি? অ্যান্সারটা হবে 3.5%, বম্বে। অ্যান্সার হবে 3.5%। এটা বাজেটের কারেন্ট অ্যাফেয়ার্স। 2020-21 ফিনান্সিয়াল ইয়ারে বাজেট এস্টিমেশন মানে ফিসকাল ডেফিসিট, ফিসকাল ডেফিসিট মানে গভর্নমেন্ট রেভিনিউ মাইনাস এক্সপেন্ডিচার, সেটাই হচ্ছে ফিসকাল ডেফিসিট। এটা মাইনাস সাইনে আসলে ডেফিসিট, আর যদি প্লাস সাইনে আসে তাহলে রেভিনিউ। এটা ডেফিসিট, এটা রেভিনিউ। তো ফিসকাল রেভিনিউ হবে বা ফিসকাল ডেফিসিট হবে। তো এটা মাইনাস সাইন আছে, তো মাইনাস মানে জিডিপির 3.5% এস্টিমেট করা হয়েছিল 2020-21 সালের বাজেটে। এস্টিমেট করা হয়েছে যে যখন 2020-21 সাল শেষ হবে বা 2021 সালের 31 মার্চ অবধি আমার বা ইন্ডিয়ান গভর্নমেন্টের ফিসকাল ডেফিসিট হবে জিডিপি 3.5%। তাহলে অ্যাকচুয়ালি কত হয়েছে জানি, এটা তো প্রিভিয়াস কোশ্চেন। অ্যাকচুয়ালি এটা দেখে নিই, অ্যান্সার তো হবে 3.5%, কিন্তু অ্যাকচুয়ালি হয়েছিল 9.5%, 9.5%। আর এই পার্সেন্টেজটা দেখার পর 2021-22 সালের এস্টিমেশন কত? 9.3% অফ জিডিপি, 9.3% অফ জিডিপি। এটা 2021-22 সালের বাজেটে করা হয়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো এখানে ক্লাসটা শেষ করলাম। থ্যাংক ইউ। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। থ্যাংক ইউ।